বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি জব সেট কুরিয়ারের পক্ষ হতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা বাংলাদেশ কাস্টমসের সিপাহী পদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ কাস্টমস এর সিপাহী পদের নিয়োগ পরীক্ষার যে পদ্ধতি, এই পদ্ধতিটি এবং এর সিলেবাস, সাজেশন, কাজ ও পদোন্নতি, অর্থাৎ টোটাল বিষয়টি আজকে আমরা দেখার চেষ্টা করব। আমরা কিন্তু জানি যে বাংলাদেশ কাস্টমসের টোটাল আঞ্চলিক অফিস রয়েছে 4টি এবং সার্কেল অফিস রয়েছে 15টি। এই অফিসের কার্যক্রম সম্পাদনের জন্য আসলে এই কাস্টমসের সিপাহী পদের প্রয়োজন হয়। তো ফার্স্টলি আমি এখানে দেখার চেষ্টা করব এই সিপাহী পদের সিলেবাস ও সাজেশনটা। আপনারা জানেন যে আসলে যে কোনো নিয়োগ পরীক্ষার, গভর্নমেন্ট চাকরির যে কোনো নিয়োগ পরীক্ষার আসলেই কোনো সিলেবাস থাকে না, সিলেবাস নেই। এখানে সিলেবাস আসলে ভাস্ট, বিশাল একটা সিলেবাস। এটাকে আসলে আপনি সিলেবাস বলতে পারবেন না, কারণ কোথা থেকে কোশ্চেন হবে আপনি কিন্তু বলতে পারবেন না, যার কারণে আমরা এটাকে সিলেবাস বলতে পারি না। আমি তারপরেও জোর গলায় এখানে বলতেছি, বাংলাদেশের সিপাহী পদের, কাস্টমসের যে সিপাহী পদটি রয়েছে, এই পদের রিটার্নের যে কোশ্চেনগুলো হয়, রিটার্নের কোশ্চেনগুলোতে আমি বেশ কয়েক বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি যে একই ধরনের কোশ্চেন বা একই অধ্যায় থেকে কোশ্চেনগুলো বারবার আসে, একই অধ্যায় থেকে একই কোশ্চেন বারবারই আসে। এ কারণে আমার পক্ষ থেকে আমি এইটাকে সিলেবাস নাম দিয়েছি, কারণ যেহেতু প্রশ্নগুলো একই ধাঁচের আসতেছে এবং একই অধ্যায় থেকে আসতেছে, সুতরাং আমি এটাকে সিলেবাস বলতেই পারি, এটা আমার দেয়া নাম। ওকে, এবং এই সিলেবাসটার যে কোশ্চেনগুলো আমি এখানে উল্লেখ করব, এই কোশ্চেনগুলো আমার পক্ষ থেকে সাজেশন হিসাবে আপনারা রিসিভ করবেন। তো আমি এখন প্রথমত সিলেবাস বা সাজেশন নিয়ে বিষয়টি আলোচনা করব। আপনারা জানেন যে বাংলাদেশ কাস্টমসের এই সিপাহী পদের টোটাল এখানে 90 নম্বরের পরীক্ষা হয়। এই গত বছর যে পরীক্ষাগুলো হয়েছে 90 নম্বরের পরীক্ষাগুলো হয়। এই 90 নম্বরের টোটাল নম্বর হচ্ছে 90, টোটাল নম্বর হচ্ছে 90। এখানে সময় থাকে 1.5 ঘন্টা, সময় থাকে কত? 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা সময় হচ্ছে 1.5 ঘন্টা। এইটা আসলে নম্বরটা এবং নম্বরটা ফিক্স থাকে, বাট সময়টা আসলে মাঝে মধ্যে ডিফারেন্ট হয়। এখানে সার্কেল প্রধানগণের নির্দেশ ক্রমে এটা হয়ে থাকতে পারে, এটা কম বেশি হতে পারে। তো আমাদের এখানে কোন কোন বিষয়গুলো আসে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি মানবন্ধনটা একটু দেখার চেষ্টা করি। এই যে বাংলাতে হচ্ছে আমাদের 20 নম্বর এবং ইংরেজিতে 20 নম্বর থাকে। টোটাল এখানে 40 নম্বর এখানে ফিক্সড করা থাকে। কিন্তু কয়েক বছর কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি যে বাংলাতে 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, টোটাল এখানে 40 নম্বর অবশ্যই থাকে। এরপরে গণিত যোগ সাধারণ জ্ঞান এইখানে 30 নম্বর থাকে। এই হচ্ছে এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে 30। এই 40 যোগ 30 টোটাল হচ্ছে 70 নম্বরের কোশ্চেন। অর্থাৎ কাস্টমস সিপাহী পদের টোটাল রিটার্ন মার্কসের নম্বর হচ্ছে 70। তার মধ্যে বাংলা এবং ইংরেজি 20, 40, গণিত এবং সাধারণ জ্ঞান 30। আসলে আমি কেন এই পার্টটা এইভাবে দেখাচ্ছি, গণিত এবং সাধারণ জ্ঞান, মাঝে মধ্যে এই গণিত এবং সাধারণ জ্ঞানের নম্বরগুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ মাঝে মধ্যে দেখা যাচ্ছে গণিতে আপনার 20 দিয়েছে, সাধারণ জ্ঞানে আপনার হচ্ছে 10 দিয়েছে। মাঝে মধ্যে এমনটা দেখা যায় গণিতে আপনার হচ্ছে 15 দিয়েছে, সাধারণ জ্ঞানে 15 দিয়েছে। এভাবে 30 নম্বর বন্টন করা হয়ে থাকে। এই বিষয়টা একান্তই ডিপেন্ড করে আসলে সার্কেল প্রধানগণের উপর, অর্থাৎ এখানে যারা নিয়োগ কমিটিতে যারা থাকেন তাদের উপর আসলে এইটা ডিপেন্ড করে পুরোটাই। এই টোটাল হচ্ছে 70 মার্কস। আর বাকি 30 নম্বর যে থাকে আমাদের, এই 30 নম্বর হচ্ছে আমাদের ভাইভা। অর্থাৎ ভাইভা বোর্ডে আপনাকে এই 30 নম্বর থেকে যাচাই বাছাই করে আপনাকে নিয়োগ দেওয়া হবে। ওকে, তো আমরা প্রথমত বাংলার থেকে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। বাংলা পার্ট থেকে আমি একটু বলে দেই, আপনি একটু লিখে নিতে পারেন। বাংলা পার্ট থেকে আমি যে কোশ্চেনগুলো বলবো, যে অধ্যায়গুলো বা যে টপিকসগুলো বলবো, এই টপিকসগুলো কিন্তু আমি ইম্পর্টেন্স এর ভিত্তিতে ক্রম অনুসারে সাজিয়ে বলতেছি। এখানে আমি টোটাল 10টি চ্যাপ্টারের কথা বলছি।
এই 10টি চ্যাপ্টারের প্রথম থেকে আপনারা যদি লাস্টের গুলো নাও পড়তে পারেন, প্রথম কয়েকটা 4-5টা আপনারা খুব ভালো করে পড়বেন। ওকে, বাংলা পাঠ থেকে 1 নম্বর হচ্ছে বাগধারা, 2 নম্বর হচ্ছে সন্ধি, 1 নম্বর হচ্ছে বাগধারা, 2 নম্বর হচ্ছে সন্ধি, 3 নম্বর হচ্ছে বিপরীত শব্দ এবং 4 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ, 5 নম্বর বাক্য শুদ্ধিকরণ, 6 নম্বর হচ্ছে বাংলার কিছু সাধারণ জ্ঞান রয়েছে। বাংলার কিছু সাধারণ জ্ঞান, বাংলা সাধারণ জ্ঞান বলতে এই ধরনের বুঝাচ্ছি, ধরুন আপনার হচ্ছে পিপীলিকা কবিতাটি কে লিখেছেন, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, কাজী নজরুল ইসলামের জন্মসাল কত, কাজী নজরুল ইসলামের পড়াশোনা কোথায় করেছেন, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে বাংলার সাধারণ জ্ঞান, বাংলা পাঠ থেকে সাধারণ জ্ঞান এটার কথা বলছি। এবং কারক আছে 7 নম্বরে, 8 নম্বরে হচ্ছে সমাস এবং হচ্ছে সমর্থক শব্দ হচ্ছে আমাদের 10 নম্বর। এই 10টি পার্ট যদি আপনি খুব ভালো করে পড়াশোনা করেন, আমার মনে হয় বাংলার যে 20 নম্বর আছে এই 20 নম্বর আপনি 20 নম্বরই পাবেন। কারণ আমরা দেখেছি, আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন, যা খুঁজলেই পাবেন যে আসলে এই বাংলা পাঠ থেকে কোন কোশ্চেনগুলো আসে। যেমন যদি বাগধারার কথা বলি, একদম সহজ লেভেলের যে কোশ্চেনগুলো, শুধু এই কোশ্চেনগুলো একদম সহজ লেভেলের, কঠিন না কিন্তু, একদম সহজ লেভেলের, ইজি লেভেলের যে কোশ্চেনগুলো, অর্থাৎ ইনিশিয়াল যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আসে বাগধারা থেকে। এবং সন্ধি বিচ্ছেদ যেমন বিদ্যাযোগালয়, শিক্ষক, তারপর হচ্ছে মহাবিদ্যালয়, এই যে বিষয়গুলো এখান থেকে মূলত সন্ধির যে বিষয়গুলো, স্বরসন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে, এই বিষয়গুলো আপনারা পড়বেন। বিপরীত শব্দ, উঁচু নিচ, এ ধরনের যে বিপরীত শব্দগুলো আছে এই বিপরীত শব্দগুলো পড়বেন। তবে আমি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে, সৌমিত্র শেখরের একটা বই আছে, এইখান থেকে যদি আপনি বিপরীত শব্দগুলো পড়েন তাহলে ইজিলি আপনি এটা মনে রাখতে পারবেন। কারণ সৌমিত্র শেখরের যে আপনার হচ্ছে বিপরীত শব্দগুলো আছে, বইয়ে যে বিপরীত শব্দগুলো আছে, এই বিপরীত শব্দগুলো উল্টা করে দেয়া, অর্থাৎ আপনি যদি একবার খুব ভালো করে মুখস্থ করতে পারেন তাহলে আপনার কিন্তু এগুলো আর কখনো ভুল হবে না। এরপরে এক কথায় প্রকাশ, যেমন হরিণের চামড়া কি, এ ধরনের হরিণের চামড়াকে কি বলা হয়, শুকনো পাতা শব্দকে কি বলা হয়, যে বেশি কথা বলে তাকে কি বলা হয়, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে আপনাদের এক কথায় প্রকাশ। এরপরে বাক্য শুদ্ধিকরণ, যেমন সব শিক্ষকগণ বা সকল শিক্ষকগণ স্কুলে উপস্থিত ছিলেন, এই বাক্যটা শুদ্ধিকরণ কি হবে, সকল, তারপর হচ্ছে এই ধরনের বিষয়গুলো হচ্ছে আপনার বাক্য শুদ্ধিকরণ। বাংলার সাধারণ জ্ঞান তো আমি বলছি, আর কারক বা সমাস বা সমর্থক শব্দ এগুলো আসলে বলার দরকার নেই, কারণ এগুলো আপনারা জানেন, আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু আপনারা এগুলো জানেন। জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি যে আসলে এই বিষয়গুলো আপনারা পড়তে পারেন, মানে প্রশ্নের ক্যাটাগরিটা কেমন হবে। আপনি যদি দেখা যাচ্ছে আপনি সাধারণ জ্ঞান বাগধারা পড়তেছেন, একদম টপ লেভেলের গুলো পড়তেছেন, তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু এই কাস্টমসের যে সেপাহী পদের যে প্রশ্নগুলো হয় একদম ইনিশিয়াল টাইপের কোশ্চেন, একদম ইজি টাইপের কোশ্চেন। আপনারা যদি এর চেয়ে যদি মনে, যারা নতুন আছেন, আপনারা যারা বুঝতে পারতেছেন না যে আসলে কোনগুলো ইজি টাইপের কোশ্চেন, ভাই আপনি একটু বলে দেন, তাহলে আমি বলবো গত 1 বছরে যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, 11 থেকে 20 গ্রেডের যে চাকরির যে পরীক্ষাগুলোতে এসেছে, এই কোশ্চেনগুলো আপনাকে সব পড়তে হবে। শুধু এই টপিক্সের এই কোশ্চেনগুলো, এই বাগধারা, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাক্য শুদ্ধিকরণ, বাংলা সাধারণ জ্ঞান, কারক, সমাস আর সমর্থক শব্দ, শুধু এই টপিকস গুলো থেকে যেগুলো এসেছে শুধু এগুলো করতে হবে। এরপরে আসি আমি ইংলিশের যে পার্টটা রয়েছে, ইংরেজির যে পার্টটা, ইংরেজি থেকে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি এখানে। ইংরেজি থেকে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন আপনি একটু লিখে নিতে পারেন। প্রথম কথা হচ্ছে, আমি আগেই বলছি, আমি যে লিস্টটি দিচ্ছি এই লিস্টে হচ্ছে ক্রম অনুসারে, অর্থাৎ প্রথমে যে টপিকস গুলো বলবো এগুলো বেশি ইম্পর্টেন্ট, 2 নম্বরটা একটু কম ইম্পর্টেন্ট, 3 নম্বরটা আর একটু কম ইম্পর্টেন্ট, এই ধরনের মানে আমি একটা সিরিয়াল মেইনটেইন করে দেওয়ার চেষ্টা করেছি। 1 নম্বর হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ, 2 নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 3 নম্বর হচ্ছে বাংলা অনুবাদ, 4 নম্বর হচ্ছে ইংরেজি অনুবাদ, অর্থাৎ হচ্ছে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি টু বাংলা, এ ধরনের। 5 নম্বর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব, 6 নম্বর হচ্ছে ভয়েস, 7 নম্বর হচ্ছে ন্যারেশন, 8 নম্বর হচ্ছে প্রভার্বস বা চিরন্তন কিছু বাক্য থাকে, যেমন যারে দেখতে নারী তার চলন বাঁকা, এর অনুবাদটা কি হবে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই যে টপিকস গুলো, যেমন মেয়েটি হাসতে হাসতে চলে গেল, এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় প্রভার্বস। এগুলো আপনাদের কিন্তু পড়তে হবে, এগুলো মুখস্থ করতে হবে। অর্থাৎ এখানে টোটাল আমি হচ্ছে 8টা টপিকস বলছি ইংলিশ থেকে, ইডিয়মস এন্ড ফ্রেজেস,
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, রাইট ফ্রম দ্য ভার্বস, ভয়েস, ন্যারেশনস এন্ড হচ্ছে প্রভাবস। এই যে বিষয়গুলো, শুধু এই বিষয়গুলো পড়লেই আমার মনে হয় ইংরেজি থেকে আর কোনো কিছু আপনাদের পড়তে হবে না, অ্যাটলিস্ট এই সেপাহী পদের নিয়োগ পরীক্ষার জন্য। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে যদি আমি এখানে আপনাদেরকে বলি, অঙ্ক এখানে অন্যান্য যে অঙ্কগুলো থাকে, অন্যান্য পরীক্ষায় যে অঙ্কগুলো থাকে, আসলে এই সেপাহী পদের পরীক্ষায় অঙ্কগুলো একটু ভিন্ন ধরনের থাকে। অন্যান্য পরীক্ষাগুলোতে আপনার অঙ্কগুলো কিন্তু একদম বেসিক লেভেল থেকে আসে, কিন্তু আমি মনে করি যতগুলো আমি কোশ্চেন আমি এখানে ঘেটেছি বা যতগুলো কোশ্চেন আমি দেখেছি বা অ্যানালাইসিস করেছি, সবগুলো কোশ্চেনেই আমি একটা জিনিসই দেখেছি যে আসলে এখানে যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেই কোশ্চেনগুলো এখানেও আসে। সুতরাং এখানে আসলে বেসিক থেকে আসলে অত বেশি কিছু করার দরকার নেই। আমাদের আসলে বেসিক সকল পরীক্ষাতেই লাগে। নিয়োগ পরীক্ষা মানে আসলে বেসিক। যাদের বেসিক কমপ্লিট, তাদের চাকরি পরীক্ষা কিন্তু খুব ইজি তাদের কাছে, অর্থাৎ তাদের চাকরি কিন্তু খুব তাড়াতাড়ি হবে। ওকে, তো আসলে বাংলা পাঠ থেকে, গণিত পাঠ থেকে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন? ক্রমানুসারে আমি যদি বলি, মান নির্ণয়, আমি দেখেছি যে মান নির্ণয় থেকে অবশ্যই আপনি একটা কমন পাবেন। এই মান নির্ণয়ের অঙ্কগুলো কোথায় থেকে করবেন আপনি? জেনারেল ম্যাথসের আমাদের হচ্ছে 3 অধ্যায়ের যে কোশ্চেনগুলো রয়েছে, পুরাতন যে বইটা রয়েছে 9-এর জেনারেল ম্যাথের 3 অধ্যায়ের যে কোশ্চেনগুলো, এখান থেকে কিছু সৃজনশীল করলে মোটামুটি এখান থেকে কমন পাওয়া যায়। খুব সহজ কোশ্চেন দেওয়া থাকে, যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন। কয়েক বছরের কোশ্চেন দেখবেন যে খুবই সহজ কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু আমার এই চ্যানেলে আছে, আপনারা দেখবেন। এটা হচ্ছে মান নির্ণয়ের কোশ্চেন, এখান থেকে আপনার থাকতে পারে কোশ্চেন। এরপরে হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, I = PNR একটা ফর্মুলা, একটা P = 1P * চক্রবৃদ্ধি সুদ, বা এখানে কিন্তু দুইটা কোশ্চেন থাকে, একটা চক্রবৃদ্ধি সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, দুইটা বের করতে পারে এই বিষয়টা। এবং 3 নম্বর হচ্ছে লাভ ক্ষতি, 4 নম্বর হচ্ছে পরিমিতি। লাভ ক্ষতি বলতে কি ধরনের? ঘড়ির ক্রয় মূল্য, কলার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এত টাকা দিয়ে কিনেছেন, এত টাকা বিক্রি করেছেন, কত টাকা লাভ বা ক্ষতি হলো, এই ধরনের বিষয়গুলো পরিমিতি। পরিমিতি বলছে হচ্ছে একটা ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, তাহলে আমাদের হচ্ছে লম্ব কত হবে, বা একটা সমকোণী ত্রিভুজের আপনার হচ্ছে দুইটা কোণ দেওয়া আছে আর একটা কোণের মান কত হবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো। এবং একটা হচ্ছে চতুর্ভুজ আছে, চতুর্ভুজের আপনার হচ্ছে পরিসীমা কত, বিভিন্ন তথ্য দেওয়া থাকলো, পরিসীমাটা কত, এই ধরনের। চতুর্ভুজের ক্ষেত্রফল কত, বা একটা বৃত্তের ক্ষেত্রফল কত, এই বিষয়গুলো হচ্ছে পরিমিতি থেকে থাকে। এবং ট্রেন এবং নৌকার অঙ্ক। আর ট্রেন ও নৌকার অঙ্ক দেখলে আসলে আমরা সবাই প্রথমে একটু ভয় পেয়ে যাই। আসল বিষয়টা হচ্ছে কি, এই সেপাহী পদের জন্য ট্রেন ও নৌকার যে কোশ্চেনগুলো একদমই সহজ, শুধু সেগুলো যদি আপনি এখানে প্রিপারেশন না নেন, তারপরেও কিন্তু ট্রেন ও নৌকার অঙ্কগুলো আপনি এখানে পাবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে বুদ্ধিমানের যেটা কাজ, সেটা হচ্ছে, বুদ্ধিমানের কাজটা হচ্ছে কি, আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা। এবং বীজগাণিতিক যে ম্যাথগুলো থাকে, বীজগাণিতিক ম্যাথগুলোতে কিন্তু আসলে মান নির্ণয়ের অঙ্কগুলো বীজগাণিতিক ম্যাথের মধ্যে পড়ে। বীজগাণিতিক মানের মধ্যে আরো আছে, লসাগু থাকতে পারে, আপনার গসাগু থাকতে পারে, এবং এর মধ্যে থাকতে পারে আপনার মিডল টার্ম থাকতে পারে, এবং এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা লাগতে পারে। এই যে বিষয়গুলো শুধু এ কটা পড়লেই এনাফ আপনার হচ্ছে বাংলাদেশ কাস্টমসের সেপাহী পদে নিয়োগ পরীক্ষার জন্য। এর বাহিরে আমি মনে করি আর কিছু করার দরকার নেই। এখন একটা সর্বোপরি একটা কথা হচ্ছে, আপনি নিয়োগ পরীক্ষা দিতে যাচ্ছেন, সুতরাং আপনাকে সকল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। কারণ এখানে যারা নিয়োগ কমিটিতে আছেন, যে অফিসারগণ রয়েছেন, এই অফিসারগণ কি ধরনের কোশ্চেন করবে এটা আসলে বলা খুবই ডিফিকাল্ট। বাট আমরা আসলে যে বিষয়ে আলোচনা করতেছি, এটা তথ্য নির্ভর একটা বিষয়, তথ্য নির্ভর একটা অ্যানালাইসিস এটা। এবং গত কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। সুতরাং এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো উপস্থাপন করছি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সেপাহী পদের পরীক্ষার, নিয়োগ পরীক্ষার জন্য, রিটেন পরীক্ষার জন্য। এরপরে আসি যদি আমরা বাংলাদেশ বিষয় বলি। এখন কথা হচ্ছে, বাংলাদেশ বিষয় বলি কি ধরনের কোশ্চেন হয়। বাংলাদেশ বিষয় বলি, যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন, আপনারা যারা পুরাতন আছেন, অর্থাৎ 2 বছর বা 1 বছর পড়াশোনা করেছেন বাংলাদেশের সরকারি চাকরি পরীক্ষার জন্য, তাদের জন্য আমি মনে করি সাধারণ জ্ঞানের জন্য, সেপাহী পদে সাধারণ জ্ঞানের জন্য কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। জাস্ট পরীক্ষার হলে যাবেন, সাধারণ জ্ঞানের জন্য অ্যাটলিস্ট কোনো প্যারা নেওয়ার দরকার নেই।
আপনারা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বলতেছি, সবেমাত্র প্রথম পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বলতেছি, অর্থাৎ আপনারা যারা ফ্রেশার আছেন তাদের ক্ষেত্রে বলতেছি। আপনারা করবেন কি, যেহেতু আমরা কিন্তু জানি যে আসলে এই সাধারণ জ্ঞানের চাকরির অঙ্গনে এই সাধারণ জ্ঞানের সিলেবাস কিন্তু ভাস্ট একটা সিলেবাস, বিশাল সিলেবাস। এটা কিন্তু আপনি সারা বছর যদি পড়েন তারপর কিন্তু শেষ করতে পারবেন না, বাট পরীক্ষায় যেগুলো আসবে না পড়লেও কিন্তু আপনি এটা কমন পেতে পারেন যদি আপনার কপালে থাকে এটা। এখন যারা নতুন আছেন তারা কোন সাধারণ জ্ঞানগুলো করবেন? আপনারা করবেন কি, প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে 2 থেকে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, এনাফ, আর কিচ্ছু লাগবে না যারা নতুন আছেন। এবং আপনি যে মাসে পরীক্ষা দিতে যাচ্ছেন ওই মান্থের পূর্ববর্তী 2 মাস এবং ওই রানিং মাসে যে কোশ্চেনগুলো, সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, শুধু এগুলো দেখলেই হবে। এখানে দেখুন, গণিত ও সাধারণ জ্ঞান 30, গণিত যদি আপনার 20 থাকে, সাধারণ জ্ঞান থাকে 10, 10টা সাধারণ জ্ঞান থাকবে এক করে 10 নম্বর। গণিত যদি 20 থাকে, যে কোনো ভাবে মিলাই যায় আর কি এনারা। এবং গণিত যদি আপনার 15 থাকে, সাধারণ জ্ঞান 15টা বলতে হচ্ছে আপনার 10টা সাধারণ জ্ঞান দিল, তাকে হচ্ছে 15তে কনভার্ট করলো, বা 15টি সাধারণ জ্ঞান দিতে পারে, এমনও হতে পারে। এবং এখানে তাহলে গণিত হবে 5 করে, 3 5 15, এভাবে মূলত থাকে। এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের বাংলাদেশ কাস্টমসের সেফাই পদের নিয়োগ পরীক্ষার বাংলা, ইংরেজি, গণিত এবং সিলেবাস, গণিত এবং সাধারণ যেভাবে কোশ্চেনগুলো আসে সেই বিষয়গুলো আমি এখানে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে আসলে এই সেফাই পদের কাজ কি, আবার সেফাই পদটা আসলে কত গ্রেডের পদ। এটা সেফাই, এটা হচ্ছে 17তম গ্রেডের পদ, 17তম গ্রেড। 17তম গ্রেডের স্কেল হচ্ছে 9000, স্কেল হচ্ছে আপনার 9000। এখানে আপনি 14000 প্লাস, আপনি 14000 বা 15000 প্লাস আপনি এখানে একটা স্যালারি পাবেন। তো এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, এই পদে জয়েন দেওয়ার পরে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি বা আমি যেই আমরা শুনি না কেন যে আসলে কাস্টমসে চাকরি হয়েছে, সে বিষয়টা একটু ডিফারেন্ট, বাট সকল পদ কিন্তু এক না, সকল পদ কিন্তু এক না, এটাও আপনাকে বুঝতে হবে। তো এইখানে কাজের ক্ষেত্রে যদি বলি, আচ্ছা এখানে 17তম গ্রেড, এটা এখান থেকে আপনি, আচ্ছা কাজের কথা যদি বলি, এখানে 3 থেকে 4টা কাজ মূলত আপনাকে এখানে আপনার পদ অনুপাতে করা লাগতে পারে, বাট অফিসারগণ আসলে যা বলে সেক্ষেত্রে আসলে কাজের পরিধি আর ঠিক থাকে না, একটু বেড়ে যায়। প্রথম কথা হচ্ছে আপনি এখানে কি কি কাজ করবেন। ধরুন আপনার একজন অফিসার আছে, অফিসার প্রোটোকল আপনাকে দিতে হবে এবং অফিসের কিছু কাজ করতে হবে। আপনার কাস্টমসের কিছু ডেসপাস সিস্টেম আছে, এই ডেসপাস সিস্টেমের কিছু কাজ আপনাকে করতে হবে। এবং আপনার অফিসিয়াল আরো, যেমন হচ্ছে আপনার যদি রাজস্ব সংগ্রহের কাজে আপনাকে হেল্প করা লাগতে পারে, আরো অনেকগুলো কাজ রয়েছে। এই ধরনের কাজগুলো মূলত আমি যে কয়েকটা কাজ বলেছি, এই কাজ কয়টাই মূলত হচ্ছে এই সেপাহী পদের জন্য বাধ্যতামূলক করা হয় আর কি। এখন এছাড়াও আরো কিছু কাজ আছে, অফিসার আপনাকে কোন কাজ কখন দেবে আসলে বলা মুশকিল। এরপরে আসি যদি পদোন্নতির ক্ষেত্রে যদি আসি, পদোন্নতি আপনার হচ্ছে এখানে আপনি এই 17 গ্রেড থেকে সেপাহী পদটা হচ্ছে আপনার 17 গ্রেড, এটা হচ্ছে আপনার 17 গ্রেড অর্থাৎ 9000 টাকা এখানে স্কেল এটা। এবং এর পরে 7 বছর পর এটা ফিক্স না, তবে মোটামুটি বলা যায় 7 বছর পর এখানে পদ ফাঁকা হওয়া সাপেক্ষে এবং সিনিয়রিটির ভিত্তিতে আপনি এইখান থেকে প্রমোশন পাবেন সাব ইন্সপেক্টরে আপনি এখানে প্রমোশন পাবেন। এটা হচ্ছে আপনার হচ্ছে 16 গ্রেড, যার স্কেল হচ্ছে আপনার হচ্ছে 9300। আপনারা আসলে এই গ্রেডের মধ্যে একটু কাজ আছে, এটা আমি আসলে এখন দেখানোর সময় নাই, বা হচ্ছে এটা যদি আমি দেখাইতে চাই অনেক ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আমি এটা দেখাইতে যাচ্ছি না। আসলে 9300 থেকে 9300 আসলে আসলে লাভটা কি, কারণ পরে আমরা আলোচনা করব। এটা মূলত হচ্ছে আপনার সেপাহী পদ থেকে আপনি এখানে আসতে পারেন। এরপরে আপনার
তারপরেও কিন্তু এই যে ইন্সপেক্টর আপনি হবেন, সাব ইন্সপেক্টর আপনি হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কাজের দক্ষতা থাকতে হবে এবং অফিসিয়াল কিছু প্রসিডিউর আছে, সেই বিষয়গুলো আপনাকে থাকতে হবে। আপনার যদি বিভাগীয় মামলা থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না, এখানে প্রমোশন পাবেন না। বিভাগীয় মামলা বলতে এখানে আপনি যখন জয়েন দিবেন তারপরে এই বিষয়গুলো বুঝবেন। এটা আসলে আপনারা যখন জয়েন দিবেন তখন এটা দেখা যাবে। কথা হচ্ছে বিভাগ চাকরি করার জন্য যখন আপনি চাকরি জয়েন দিবেন তখন আপনাকে খুব মনোযোগের সাথে চাকরি করতে হবে। এখানে বিভাগীয় কোনো মামলা যদি আপনার বিরুদ্ধে আসে তাহলে কিন্তু আপনার এই প্রমোশনের বিষয়টা ব্লক হয়ে যাবে। ওকে, এরপরে ধরুন এইখান থেকে আপনি সহকারী রাজস্ব কর্মকর্তা পর্যন্ত যেতে পারবেন। সহকারী রাজস্ব কর্মকর্তা এবং রাজস্ব কর্মকর্তা 10ম গ্রেড পর্যন্ত আপনি এখানে যেতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তো এই ছিল মূলত হচ্ছে পদোন্নতি, কাজ এবং সাজেশন। এরপরেও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে এই বাংলাদেশ কাস্টমসের সেপাহী সম্পর্কিত, পদ সম্পর্কিত, কোশ্চেন সম্পর্কিত, পদোন্নতি সম্পর্কিত এবং সিলেবাস এবং সাজেশন সম্পর্কিত, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি রেগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার এই তথ্যগুলো যদি আপনার বিন্দুমাত্র কাজে লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে এখনই একটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আপনার পরিচিত এবং সুধীজন যারা রয়েছেন তারা যেন দেখে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।